আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। 1972 সালের এই দিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমি বিমূর্ণ চিত্রে ওনাকে স্মরণ করি, কারণ উনি যদি না হতেন তাহলে বাংলাদেশ নামক এই দেশ আমরা পেতাম না। এবং এই 10ই জানুয়ারি 1972 সাল উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেই আমাদের বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস জুগিয়েছিলেন। সেই জাতির পিতার আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আপনাদেরকে সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এতক্ষণ আপনার ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে S-400-এর কথা কেন বললাম সেভেন সিস্টারে। হ্যাঁ, সেভেন সিস্টারে S-400 না, আরও অনেক কিছু হয়েছে যেটা আমি এক্ষুনি আপনাদের বলবো। যেমন দেখেন, এই সেভেন সিস্টার কোনগুলো? সেভেন সিস্টার হচ্ছে যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরামপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই 7টি অঞ্চল বা 7টি স্টেট ভারতের আমাদের বাংলাদেশের সাথে সরাসরি সম্পৃক্ত। কারণ বাংলাদেশ 3 দিক থেকেই ভারত দ্বারা বেষ্টিত, এবং এই 7টি অঞ্চল যাকে সেভেন সিস্টার বলা হয়, এগুলো আমাদের দেশের সাথে একেবারে ঘনিষ্ঠভাবে লাগোয়া, এবং যেটাকে বরাবরই আমাদের এই হাসনাত সার্জিস মৌলবাদী শক্তি বারবার এটাকে কাট অফ করে দিবার হুমকি দিচ্ছিলেন। এবং পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একজোট হয়ে এখনও এই সমস্ত বর্ডারের বিভিন্ন কোনায় তারা ক্যাম্প করেছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে, পাকিস্তানের ট্রেনিংয়ে এই অঞ্চলের, এই 7 অঞ্চলের বিভিন্ন জায়গায় বাংলাদেশের ভূখণ্ডে সন্ত্রাসী ক্যাম্প করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে বিচ্ছিন্নবাদীরা ভারতের এই অঞ্চলটাকে অস্থিতিশীল করে রাখতে পারে। আর সেই কারণেই আমি গত 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আসাম দিয়েই শুরু হবে অ্যাকশন, এবং এর পরবর্তী ভিডিও করেছিলাম যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিরাট অঘটন, এবং সেটারই সিগনেচার আজকের এই মুহূর্তে আপনাদের জানাতে যাচ্ছি। আপনারা আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে যে আপনার বেড়া করেছে, এটা মানে আগে কাঁটাতারের বেড়া হতো, সেটা এখন সে কাঁটাতারের বেড়া বাদ দিয়ে এখন এখানে এই সাইজের যে ছবিটা দেখছেন, বা উপরে এখানে কোনায় যে ছবিটা দেখছেন, এই ছবিটা সেম এইভাবে এইভাবে ব্যারিকেড দেওয়া হচ্ছে, মানে বর্ডার এলাকা পুরোটাকে ঘিরে ফেলছে। এটা প্রায় 75% কার্যক্রম শেষ হয়ে গেছে। 25% বলতে কলকাতার ওই অংশে কিছুটা আছে, যেখানে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভূমি নিয়ে সম্ভবত কোনো একটা ঝামেলার কারণে ওইটা এখন এই ঘেরাওটা দেওয়া হয়নি। তবে ওখানে বিএসএফ সার্বক্ষণিক নজর রাখছে। আর এই বেড়াটার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে 12 ফিট উচ্চতা একটা বেড়া, তার উপরে আছে আপনার কাঁটাতার। কাঁটাতার উপরে কাঁটাতার আছে, এবং এটা নিচের দিকে মাটির নিচে প্রায় 3.5 থেকে 4 ফিট নিচ থেকে এই জিনিস উঠানো হয়। এবং এইখানে আশপাশে বিভিন্ন সেন্সর লাগানো হয়েছে, এবং নাইট ভিশন ক্যামেরা থেকে শুরু করে সম্পূর্ণ উন্নত প্রযুক্তির ক্যামেরা, ফেস ডিটেক্টর এগুলো বসানো হয়েছে। তার মানে এই বেড়ার সংস্পর্শে আসার সাথে সাথে আপনার বাম দিকে এবং ডান দিকে পুরো 4 কিলোমিটার এলাকায় অ্যাট এ টাইম রিয়েল টাইম ছবি সহ অ্যালার্ম বেজে উঠবে, সতর্ক হয়ে যাবে সাথে সাথে এই 4 কিলোমিটারের সৈন্য, পুলিশ, বিডিআর, বিজিপি যা যা আছে সবাই। এবং এইখানে যা শোনা যাচ্ছে এটার মধ্যে আরেকটা সিস্টেম, যেটা সেটা হচ্ছে, ধরেন এখানে যে ছিদ্রগুলো দেখছেন, এই ছিদ্র দিয়ে একটা ইঁদুর যাওয়ার ক্ষমতাও নেই। যদিও কেউ একটা ইঁদুরও যায়, তাতেও এই অ্যালার্ম বেজে উঠবে, খবর চলে যাবে সেন্ট্রাল থেকে শুরু করে সব জায়গায়। আমার 4 কিলোমিটার আপনাকে বললাম, যেখানে হবে তার থেকে ডানে 2 কিলোমিটার, বামে 2 কিলোমিটার, 4 কিলোমিটার এলাকা অ্যাট এ টাইম আপনার রিয়েল টাইম ছবি উঠে যাবে, এবং সাথে সাথে সবাই অ্যালার্ট হয়ে যাবে। এবং এখানে এমন শোনা যাচ্ছে 11,000 ভোল্টের ইলেকট্রিক শর্ট সার্কিট চালু হয়ে যেতে পারে দেন অ্যান্ড দেয়ার, মানে কয়েক সেকেন্ডের ভিতরে, 11,000 ভোল্টের ইলেকট্রিক চালু হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে আপনি কেউ যদি কেটে যদি ঢুকারও চেষ্টা করে ওখানে মরবে।
এই অবস্থা রেখেছে। এবং এছাড়াও পুরো এই সেভেন সিস্টারের মধ্যে ওনারা আপনার S-400, যেটা ভূমি থেকে আকাশ এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য যেই এয়ার ডিফেন্স আছে, এই ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে S-400, এবং সেখানে বসানো হয়েছে আপনার পিনাকা এবং ব্রাহ্মোস মিসাইলের লঞ্চ প্যাড, ওগুলো ওখানে প্রস্তুত। এছাড়াও রাফাইল বিমান রাখা হয়েছে 1 বা 2 স্কোয়াড্রন, এবং সুখয় 35 আছে, থান্ডার বিমান আছে, এবং মিরাজের মতন বিমানও ওইখানে প্রস্তুতি রেখে এসছে পুরো সেভেন সিস্টার অঞ্চলে। এবং এই সেভেন সিস্টার অঞ্চলকে এমনভাবে ঘিরে দেওয়া হয়েছে যাতে যে কোনো মুহূর্তে কয়েক সেকেন্ডে অ্যাকশানে যেতে পারে। ভৈরব ব্রিগেড, আপনারা জানেন যে ভৈরব ব্রিগেড সবচেয়ে শক্তিশালী ব্রিগেড। এরা পাহাড়ে পর্বতে গুর্খাদের মতো, গুর্খা ব্রিগেডের মতো পাহাড় পর্বত সব জায়গায় যেতে পারে। আর সেভেন সিস্টারের যে অঞ্চলটাকে ঘেরাও করা হয়েছে এই কাঁটাতার দিয়ে, সেখানে ম্যাক্সিমাম পাহাড় পর্বত নদী নালা আছে। এবং ওখানে এমন কিছু নদী আছে যে নদীতে ওনারা যে কামান এক জায়গা থেকে এক জায়গায় নিয়েছেন, সেটা নদীর ভিতর দিয়ে কামানগুলো চলে বর্ডারের কাছে গিয়েছে। তার টোটাল প্রস্তুতি। এবং সেম সিস্টেমটা করে রেখেছে আপনার জম্মু কাশ্মীরের দিকেও, মানে যেখানে কাশ্মীর, যেটা নিয়ে পাকিস্তানের সাথে বিরোধ আছে। তার মানে সামান্য একটা স্ফুলিঙ্গ, এবার হোক সেটা কাশ্মীর পয়েন্ট থেকে আর হোক সেটা বাংলাদেশ পয়েন্ট থেকে, অ্যাট এ টাইম, অ্যাট এ টাইম ওনারা বুট রাখার দরকার নাই, ইন্ডিয়ান সেনাবাহিনী আসার দরকার নাই, ওখান থেকে বসে কয়েক মিনিটের ভিতরেই বাংলাদেশকে ম্যাসাকার করার ক্ষমতা রাখছে ইন্ডিয়ান সেনাবাহিনী। এবং বাজেট প্রায় নাকি যতটুকু নিউজ পেলাম তাতে $120 মিলিয়ন সম্ভবত গত 1.5 বছরে ইন্ডিয়া খরচ করেছে শুধু এই টোটাল বর্ডার সিকিউর করার জন্য। এমনভাবে সিকিউর করেছে যে এখন সেভেন সিস্টার খাওয়ার আর ভেঙে দেওয়ার, সেভেন সিস্টার উড়িয়ে দিব গুড়িয়ে দিব, এগুলার বলার ক্ষমতা আপনাদের ক্ষমতা আছে, কিন্তু করার কিছু নাই। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সব কিছুর উপরেই এই মুহূর্তে নজর রাখছে। আপনাদের বারবার বলছিলাম যে কোনো মুহূর্তে হবে। হ্যাঁ, এখন একটা ভুল পদক্ষেপ বাংলাদেশের খড়গ নেমে আসবে পুরো দেশের উপর। সেভেন সিস্টার আর বাঙালি, তোমরা সেভেন সিস্টার আর ভাঙতে হবে না। ওই সেভেন সিস্টারের জায়গায় ওরা হয়তো আমাদের 2 সিস্টার, 2 চিকেন নেক নিয়ে ওইটাকে অ্যাড করে 9 সিস্টার করে ফেলবে। এরপর আমরা হয়ে যাবো ব্লকড। এবং বঙ্গোপসাগরের ভেতরে ইন্ডিয়ান নৌবাহিনী একটা ঘাঁটি করেছে, জাহাজ, যুদ্ধ জাহাজগুলো সব ওইদিকে নিয়ে গেছে বঙ্গোপসাগরের ভেতরে। তার মানে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় তারা, ইন্ডিয়ান সেনাবাহিনী প্রস্তুত, এবং তারা আক্রমণের জন্য ফুল ফ্রেজে রেডি। তার কারণ হচ্ছে যে এখানে বেশিক্ষণ লাগবে না, কয়েক সেকেন্ডের ভিতরে। এবং অর্ডার নাকি দেওয়া আছে আগে গুলি পরে কথা, তার মানে আগে গুলি করে দিবে পরে কথা। এখন বাঙালি, হাসনাত, সার্জিস আর গান্ডু ইউনুস, তোমাদেরকে বলবো যাও এবার সেভেন সিস্টার ভাঙো। আর এখানে আজকের এই অবস্থাটার কারণ কি জানেন? আমাদের সাবেক কিছু সেনা কর্মকর্তা, প্রায় 25 জনের নাম আছে, সাবেক কিছু সেনা কর্মকর্তা, বর্তমান 6 জন সেনা কর্মকর্তা মিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরা ট্রেনিং ক্যাম্প খুলেছে, এবং যেখানে ট্রেনিং দিচ্ছে আপনার পাকিস্তানের সামরিক বাহিনীর লোকজন, সমস্ত অস্ত্র শস্ত্র সব দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছে, যেটা দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ করানোর জন্য। চোরাগুপ্ত আক্রমণ, সরাসরি না। 2 দিন আগে, মনে হয় গতকাল না গত পরশু, জানি নর্থ বেঙ্গলের ওই সাইডে আরেকটা জায়গায় দেখছেন বোমা বিস্ফোরণগুলো, বাড়ি উড়ে গেছে, এর আগে ঢাকায় হয়েছে। এরকম বোমা প্রচুর বানানো হচ্ছে, এবং এগুলো বোমা না, এগুলো সব ডিটোনেটর যুক্ত, মানে যেটা সুইসাইড ভেস্টে পড়তে পারে, বা আপনার অটো আছে, এটা দিয়ে চাপ দিলেই বোমাগুলো, টাইমার যুক্ত বোমা, টাইমার এইভাবে করে বোমা করতে পারে, বোমা বিস্ফোরণ করতে। সমস্ত অস্ত্র বোমা বানানোর প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী, পাকিস্তান সেনাবাহিনী। সহযোগিতা করছে বাংলাদেশের সামরিক বাহিনীর 25 জন সাবেক সেনা কর্মকর্তা এবং 10 জন কারেন্ট সেনা কর্মকর্তা, যারা এই কাজে লিপ্ত, এবং এটার পুরো অর্থায়ন করছে বর্তমান ইউনিসীয় সরকার এবং পাকিস্তান সরকার। সুতরাং ভারতের প্রস্তুতি নিয়ে নিছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে, নজর রাখতে পারি আমরা, দেখতে পারি, আমাদের তো আর করার কিছু নেই। চলুন দেখতে থাকি। জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু। পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেল সমৃদ্ধ দেশ ইরানে চলমান আন্দোলনের গতি প্রকৃতি এবং ধরন পর্যবেক্ষণ করলে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে এর এক আশ্চর্য মিল খুঁজে পাওয়া যায়। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে যে নজিরবিহীন সহিংসতা এবং অরাজকতার মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছিল, তার সঙ্গে ইরানের বর্তমান পরিস্থিতির নকশা বা ডিজাইন প্রায় হুবহু এক। বাংলাদেশে যেমন কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে পুঁজি করে একটি বিশেষ গোষ্ঠী এবং বিদেশি শক্তি রাষ্ট্র ক্ষমতা দখলের ছক কষেছিল, ইরানেও ঠিক একই কায়দায় অর্থনৈতিক সংকটকে ব্যবহার করে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের খেলা চলছে। বাংলাদেশে 2024 সালের আগস্টে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার দখল করেছে তাকে যেমন অনেকেই মার্কিন মদতপুষ্ট এবং একটি পরিকল্পিত কালার রেভলিউশন বা রঙিন বিপ্লবের ফসল হিসেবে উল্লেখ করছেন, ইরানের ক্ষেত্রেও অভিযোগের তীর সেই একই দিকে। অভিযোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের অভ্যন্তরীণ ক্ষোভকে উস্কে দিয়ে সেখানে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। বাংলাদেশের মতোই ইরানেও স্নাইপার দিয়ে গুলি করে সাধারণ মানুষ এবং বিক্ষোভকারীদের হত্যা করার অভিযোগ উঠছে, যার মূল উদ্দেশ্য হলো লাশের সংখ্যা বাড়িয়ে জনরোষকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া এবং সরকারের পতন ত্বরান্বিত করা। ইরান বর্তমানে একটি গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা অর্থনৈতিক দুরবস্থা, সামাজিক অসন্তোষ এবং রাষ্ট্রীয় দমনের ফলে উত্তপ্ত হয়ে উঠেছে। এই বিক্ষোভ শুরু হয়েছে তেহরানের বাজার এলাকা থেকে, যখন ইরানি মুদ্রা রিয়ালের মূল্য ডলারের সাপেক্ষে চরমভাবে পতন হয়েছে। $1 দাম 14 লাখ রিয়েলে পৌঁছে গেছে। এতে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে, ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নেমেছে এবং অতি দ্রুত এটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। ছাত্র যুবকেরা এতে সবচেয়ে সক্রিয় হয়েছে, কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছে। এই আন্দোলন 2022 সালের মাসা আমিনির মৃত্যুর পর জিন জেহাদ আজাদি আন্দোলনের ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে, যা সরকার গায়ের জোরে দমন করেছিল কিন্তু ক্ষোভ নিভিয়ে দিতে পারেনি। এবার অর্থনৈতিক সংকট এটিকে নতুন মাত্রা দিয়েছে। অর্থনৈতিক বিপর্যয় এই আগুনের ঘি হিসেবে কাজ করছে। ইরানি রিয়েলের মান এতটাই নিচে নেমে গেছে যে $1 বিনিময়ে এখন 14 লাখ রিয়েল গুনতে হচ্ছে, কথা আপনাকে একটু আগে বললাম। মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা, যারা ঐতিহ্যগতভাবে সরকারের সমর্থক ছিলেন, তারাও আজ দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমেছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে ছাত্র তরুণরা, যারা এই শ্বাসরুদ্ধকর ধর্মীয় অনুশাসন থেকে মুক্তি চায়। এই সুযোগে রেজা শাহ পাহলভীর পুত্র যুবরাজ রেজা পাহলভী বিদেশ থেকে ভিডিও বার্তার মাধ্যমে নিজেকে আন্দোলনের নেতা হিসেবে ঘোষণা করেছেন। বিক্ষোভকারীরাও তার সমর্থনে স্লোগান দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, রাজতন্ত্রের 4.5 দশক পর ইরানিরা কি আবার সেই রাজতন্ত্রে ফিরে যেতে চাইবে, নাকি এটি কেবল মোল্লাতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য একটি সাময়িক খড়কুটোর মতো নতুন রেজাকে আঁকড়ে ধরতে চাইছে তারা? রেজা পাহলভী কি পারবেন এই বিক্ষিপ্ত জনতাকে এক ছাতার নিচে নিয়ে আসতে, নাকি তিনিও বিদেশি শক্তির দাবার গুটি হিসেবে ব্যবহৃত হবেন? ইরানের রাজনৈতিক ব্যবস্থা মূলত আয়াতুল্লাহ নামক সর্বোচ্চ নেতার অধীনে চলে, যা খোমেনির প্রতিষ্ঠিত ইসলামী সংবিধানের উপর ভিত্তি করে। এখানে পার্লামেন্ট, প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্ট আছে বটে, কিন্তু সবকিছু সর্বোচ্চ নেতা বা আয়াতুল্লাহ খোমেনির অনুমোদনের অধীন। প্রেসিডেন্ট প্রার্থীদেরও তিনি অনুমোদন করেন। আইন পাশ বা আদালতের সিদ্ধান্ত তার হাতে। খোমেনির পর আলী খামেনি এই দায়িত্বে আছেন। এই ব্যবস্থা গণতান্ত্রিক মুখোশ পরলেও মোল্লাতন্ত্রের স্বৈরাচারী চরিত্র বজায় রেখেছে, যা জনগণের অসন্তোষের মূল কারণ। বিক্ষোভকারীরা এখন ইসলামী শাসনের অবসান চাইছে এবং অনেকে পাহলভী রাজবংশের পুরনো পতাকা, সিংহ এবং সূর্যের প্রতীক সমৃদ্ধ এই পতাকা উড়িয়ে প্রাক ইসলামী পারস্য সংস্কৃতির প্রতি আকর্ষণ দেখাচ্ছে। এই পতাকা 1979 সালের বিপ্লবের আগে ইরানের জাতীয় পতাকা ছিল, যা এখন প্রতি বিপ্লবের প্রতীক হয়ে উঠেছে। ঐতিহাসিকভাবে 1979 সালে ইসলামী বিপ্লব রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করে মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা করে। তখন সুশীল এবং বামপন্থী গোষ্ঠীগুলো, যেমন তুদেহ পার্টি, মোল্লাদের পাশে দাঁড়ায় এবং শাহর বিরুদ্ধে রাস্তায় নেমে বিপ্লবকে সমর্থন করে। কিন্তু ক্ষমতা দখলের পর মোল্লারা প্রথমেই এই বামপন্থী এবং সুশীলদের দমন করে, হাজার হাজার সুশীল সমাজ এবং বামপন্থী নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে বা জেলে পুরে তাদেরকে শাস্তি দেয়। 1983 সালে তুদেহ পার্টিকে নিষিদ্ধ
নিষিদ্ধ করা হয় এবং তার একাংশ কমিউনিস্ট পার্টি অফ ইরান বা সিপিআই গঠন করে, যা কুর্দি অঞ্চলে সক্রিয় কিন্তু নিষিদ্ধ। এই বিক্ষোভের মধ্যে পুরনো পতাকার উত্থান পারস্য জাতীয়তাবাদের পুনরুজ্জীবনকে ইঙ্গিত করছে। ফিরদৌসির শাহনামার মতো সাহিত্য যা প্রাক ইসলামী পারস্যের গৌরব হিসাবে বর্ণনা করে, ইসলামী শাসনের নিষিদ্ধ না হলেও সতর্কতার সাথে উপস্থাপিত হয়, কিন্তু এই নিষেধাজ্ঞাই এটিকে জাতীয়তাবাদীদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে। বিক্ষোভকারীরা বর্তমানে পতাকা পুড়িয়ে পুরনোটি উড়িয়ে ইসলামী রেজিমের প্রতি অসন্তোষ প্রকাশ করছে। তবে এর পিছনে মার্কিন মদদের অভিযোগ উঠেছে, যেমন বাংলাদেশে 2024 আগস্টের ক্ষমতা দখলে ঘটেছিল। সেখানে আন্দোলনকে তীব্র করতে স্নাইপার শট বা নাটকীয় ভিডিও ব্যবহার করা হয়েছে বলে আমরা জানি, যা ইরানেও দেখা যাচ্ছে। রাতের অন্ধকারে চিৎকার করে লাইভ ভিডিওতে গুলি এবং লাশের কথা বলা হচ্ছে, যা আন্দোলনকে উস্কে দিচ্ছে। এতে শত শত লাশ পড়ার খবর, কিন্তু অনেকে মনে করেন এটি সিআইএ পরিচালিত কৌশল, যাতে দায় চাপানো যায় সরকারের উপর। এখানেই বাংলাদেশের 2024 সালের জুলাই আগস্ট পরবর্তী পরিস্থিতির সঙ্গে ইরানের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে সবচেয়ে বড় মিল এবং অমিলের জায়গাটিও তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশে যেমন শেখ হাসিনার পতনের পর একটি অসাংবিধানিক এবং বিদেশি আশীর্বাদ পুষ্ট সরকার ক্ষমতায় এসেছে, ইরানেও যদি আয়াতুল্লাহ সরকারের পতন হয় তবে পরবর্তী শাসক কে হবেন তা নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। রেজা পাহলভী হয়তো পশ্চিমা বিশ্বের পছন্দের পাত্র হতে পারেন, কিন্তু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাছাড়া ইরানে রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর সংঘাত, কুর্দি, বালুচ, আরব এবং পার্সিয়ানদের মধ্যে যে বিভেদ রয়েছে, কেন্দ্রীয় সরকারের দুর্বলতায় তা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তুদে পার্টি বা কমিউনিস্ট পার্টি অফ ইরানের মতো বামপন্থী দলগুলো যারা একসময় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই সাংগঠনিক শক্তি নেই যা দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে। ফলে সরকার পতন হলে ইরানে একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ বা জাতিগত সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে, এমনকি দেশটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যতদূর বোঝা যাচ্ছে তাতে ইরানে ইসলামী রেজিমের পতন অবশ্যম্ভাবী মনে হচ্ছে, কিন্তু তারপর কি? রেজা পাহলভী ফিরে এসে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চান, কিন্তু আন্দোলনকারীরা কি এত ত্যাগের পর আবার রাজতন্ত্র চাইবে কিনা সেটি একটি প্রশ্ন। তিনি বিদেশে থেকে দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন, কিন্তু বাস্তবে সমর্থন তৈরি করা তো কঠিন। আন্দোলনে বামপন্থী গোষ্ঠী যেমন তুদে এবং সিপিআই সক্রিয়, তারা রাজতন্ত্রের বিরোধী। অন্যান্য নিষিদ্ধ দল এবং বিদেশি অ্যাক্টিভিস্টরাও ফিরেছেন, তারা সকলে পাহলভীর পক্ষে নাও হতে পারেন। নতুন সংবিধানের কথা উঠছে, কিন্তু কি ধরনের রাষ্ট্র, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র না নতুন প্রজাতন্ত্র তা স্পষ্ট নয়। জাতিগত দ্বন্দ্ব একটি বড় চ্যালেঞ্জ। পার্সিয়ান, আরব, হাজারা, কুর্দি ইত্যাদি গোষ্ঠীর মধ্যে সংঘাত বাড়তে পারে, যা ইরানকে বিভক্ত করে দিতে পারে। একটু আগে যে কথা বলেছি, বাংলাদেশের মতো যেখানে হাসিনা উৎখাতের পর নতুন সরকার মার্কিন প্রভাবে চলছে আমরা জানি, ইরানেও মার্কিন হস্তক্ষেপ সাম্রাজ্যবাদ বাদী আধিপত্য নিয়ে আসতে পারে কিনা সেই প্রশ্ন তুলছেন অনেকে। ইরান বর্তমানে একটি অভাবনীয় রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, সেটা প্রমাণিত, যা দেশটির আধুনিক ইতিহাসে একটি সন্ধিক্ষণ হিসাবে বিবেচিত হতে পারে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই বিক্ষোভ কেবল কঠোর হিজাব আইন বা নারী স্বাধীনতার দাবিতে সীমাবদ্ধ, কিন্তু এর শিকড় অনেক গভীরে প্রথিত। তেহরানের বাজার থেকে শুরু করা প্রত্যন্ত প্রদেশগুলোতে ছড়িয়ে পড়া এই আগুনের মূল উৎস দেশটির ভেঙে পড়া অর্থনীতি এবং একটি অনড় রাজনৈতিক কাঠামো, যেখানে জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকুও বেলায়েতি ফাঁকি বা সর্বোচ্চ ধর্মীয় নেতার নিরঙ্কুশ ক্ষমতার জাতাকলে পিষ্ট। ইরানে গণতন্ত্রের মোড়কে যে শাসন ব্যবস্থা চালু আছে তা আদতে একনায়কতন্ত্রের একটি ধর্মীয় সংস্করণ। সেখানে পার্লামেন্ট আছে, প্রেসিডেন্ট নির্বাচন হয়, বিচার বিভাগও আছে, কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানই আয়াতুল্লাহর অঙ্গুলি হেলনে চালিত। আয়াতুল্লাহর অনুমোদন ছাড়া কেউ প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারেন না, পার্লামেন্ট কোনো আইন পাশ করতে পারে না, এমনকি আদালতের রায়ও তিনি চাইলে বদলে দিতে পারেন। যখন একটি দেশের ভাগ্য একজন মাত্র ব্যক্তির মর্জির উপর নির্ভর করে এবং সেই ব্যক্তি গুটি কয়েক মাওলানাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে রাখেন, তখন সেখানে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখা তো অসম্ভব, তাই না? ইরানের বর্তমান পরিস্থিতি সেই অনিবার্য বিস্ফোরণের বহিঃপ্রকাশ। তার মানে ইরানের জনগণ এখন এক ভয়াবহ দোটানার ভেতরে আছে। একদিকে নির্মম মোল্লাতন্ত্র যারা ধর্মের নামে শোষণ এবং নির্যাতন চালাচ্ছে, অন্যদিকে সাম্রাজ্যবাদী শক্তির থাবা যারা গণতন্ত্র এবং মানবাধিকারের ধোঁয়া তুলে দেশটিকে নিজেদের
করদ রাজ্যে পরিণত করতে চায়, তাদের লক্ষ্য ইরানের তেল সম্পদকে কবজা করা। বাংলাদেশের বামপন্থীরা এবং সুশীল সমাজ যেমন 2024 সালে সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্ত বুঝতে ব্যর্থ হয়ে বা জেনে বুঝে তাদের ফাঁদে পা দিয়ে দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছে, ইরানের আন্দোলনকারীরাও কি সেই একই ভুল করছে কিনা সে প্রশ্ন আমি তুলছি। ইতিহাস সাক্ষী, বিদেশি শক্তির সহায়তায় বা সাম্রাজ্যবাদের হাত ধরে যে মুক্তি আসে তা কখনোই প্রকৃত স্বাধীনতার দিকে যেতে পারে না, বরং তা জাতিকে নতুন এক পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে। মিয়া খালিফা সার্চের শীর্ষে থাকা একটি জাতি যখন ভিপিএন দিয়ে পর্ন সাইট খোলার আনন্দে আত্মহারা হয় কিংবা পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণকে স্বাধীনতা মনে করে, তখন বুঝতে হবে সেই জাতির বুদ্ধিবৃত্তিক দেউলিয়ত্ব কোন পর্যায়ে গেছে। আমি বাংলাদেশের কথা বলছি। সুতরাং ইরান সেরকম না হলেও ইরানের পরিস্থিতিকে সেদিকে নিয়ে যাওয়া হতে পারে। আয়াতুল্লাহদের পতন হয়তো অনিবার্য, কারণ অর্থনীতির চাকা বন্ধ হয়ে গেলে কোনো আদেশই বেশিক্ষণ টিকতে পারে না। কিন্তু তার বিনিময়ে ইরান কি পাবে? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, নাকি পশ্চিমা ধাঁচের লিবারাল ডেমোক্রেসি, নাকি লিবিয়া বা সিরিয়ার মতো ধ্বংসস্তূপ হয়ে যাবেন ইরান? রেজা শাহ পাহলভীর পুত্রের প্রত্যাবর্তন কি ইরানের শান্তি ফেরাবে, নাকি এটি পশ্চিমা বিশ্বের অপারেশন রাইজিং লায়নের চূড়ান্ত সফলতার প্রতীক হবে? অপারেশন রাইজিং লায়ন ইসরায়েল যখন ইরান আক্রমণ করে তখন তার নাম ছিল। বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় সরকার পরিবর্তনের পর সেখানে স্থিতিশীলতা আসেনি, বরং বেড়েছে অরাজকতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সামাজিক বিভাজন। ইরানেও যদি একই কায়দায় একই চিত্রনাট্যে ক্ষমতার পরিবর্তন ঘটে, তবে পারস্য সভ্যতার এই দেশটিকে হয়তো আরো ভয়াবহ মূল্য দিতে হতে পারে। শেষ পর্যন্ত এটি কেবল একটি রাজনৈতিক ক্ষমতার হাত বদল হবে না, বরং এটি হবে ইতিহাসের এক নির্মম পুনরাবৃত্তি, যেখানে জনগণ বারবার শোষক পরিবর্তন করে কিন্তু শোষণের হাত থেকে মুক্তি পায় না। ইরানের জনগণ জেগেছে, কিন্তু তারা এখন নিশ্চিত নয় তারা কি করবে। সরকার হয়তো পতন হবে, কিন্তু তারপর কি, সে প্রশ্ন নিয়েই এখন মানুষ কথা বলছে। আবারও হয়তো আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমি এই ব্যাপারে কথা বলবো। ভালো থাকুন সবাই আপনারা।